নগ্ন পিঠে ধবধবে সাদা বিছানায় উপুড় হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে শহরের নামকরা শিল্পপতি মির্জা সাদাব শাহিরের একমাত্র পুত্র আবিয়াজির শাহির যুবরাজ। তার সমস্ত পিঠ জুড়ে অঙ্কিত রয়েছে বিশাল আকার এক ঈগলের হিংস্র কালারফুল ট্যাটু, সাথে গলা পেঁচিয়ে রাখা বীভৎস এক ড্রাগন স্নেকের ভয়ানক কালো ট্যাটু। দেখে মনে হচ্ছে ঈগলটি সাপটিকে শিকারের জন্য হাঁ করে আছে। উন্মুক্ত লোমহীন ফর্সা পিঠটি কাটাকাটি আর নীলসে জখমের দাগে বীভৎস রূপ ধারণ করেছে। দৃশ্যমান কাটা দাগগুলো কোনো না কোনোটা পুরানো, আবার কোনোটা দগদগে, আবার কোনোটার ব্যান্ডেজ থেকে চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে গায়ের সাথে শুকিয়ে দাগ হয়ে আছে। জিম করা পেটানো শরীরের দাগগুলো খুবই বেমানান ঠেকছে। যুবরাজের জন্ম বাংলাদেশে হলেও শৈশব কৈশোর দুই কেটেছে বিদেশের মাটিতে। সাদাব শাহিরের স্ত্রী নবনীতা গত হয়েছেন যুবরাজের বয়স যখন 5-এর ঘরে তখন। মাতৃহীন যুবরাজকে লালন পালন করতে বেশ হিমশিম খেতে হয় সাদাব শাহিরকে। এত অল্প বয়সে মা হারিয়ে ছেলেটি সারাক্ষণই মা মা করে কাঁদতে থাকতো। কাঁদতে কাঁদতে যখন দুর্বল হয়ে যেত তখন ঘরের এক কোণে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়তো। বাসার হেল্পিং হ্যান্ড কোনোভাবেই ছোট যুবরাজকে হ্যান্ডেল করতে পারতো না। একদিকে ভালোবাসার স্ত্রীর বিয়োগ, অন্যদিকে ছেলের অসহায় কান্নাকাটি। চোখের সামনে ছেলের এমন করুণ অবস্থা দেখে নিরুপায় হয়ে হু হু করে চোখের পানি ফেলতেন সাদাব শাহির। ব্যবসা নাকি নিজের ছেলে, কোনটা রেখে কোনটা সামলাবেন দিশাই যেন খুঁজে পাচ্ছিলেন না সাদাব শাহির। শেষমেশ উপায় না পেয়ে লস অ্যাঞ্জেলে বসবাসরত নিজের ছোট বোন সামিনার কাছে রেখে মানুষ করেছেন একমাত্র ছেলেকে। এদিকে সামিনার ছিলেন নিঃসন্তান। প্রভাব প্রতিপত্তি সবকিছু থাকলেও একটা সন্তানের অভাবে আল্লাহর দরবারে প্রতিনিয়ত জায়নামাজে মাথা ঠুকে কাঁদতেন সামিনা। কিন্তু বিধাতা মুখ তুলে সামিনাকে দেখেননি। সাদাব শাহির যখন সামিনাকে নবনীতার মৃত্যুর খবর জানিয়ে যুবরাজের অসহায় করুণ অবস্থা জানালেন, ঠিক তখনই সামিনা এক বাক্যে রাজপুত্রের মতো দেখতে ভাইপোকে বুকে টেনে নিয়েছিলেন। কোনো প্রকার কষ্টে পৌঁছাতে না দিয়েই নিজের সবটুকু ঢেলে মাতৃ ভালোবাসায় বড় করেছেন যুবরাজকে। এই 28 বছর বয়সে যুবরাজ কখনো খুঁজতে আসেনি কে তার আসল মা আর কে তার ফুপি। সামিনার স্বামী আদনান সাহিল বছর 10 আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। আদনান সাহিল ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ। অকাল স্বামী বিয়োগে সামিনা খুবই ভেঙে পড়েন। স্বামীহীন বিদেশে বাড়ি সামিনার কাছে যেন প্রতিটা মুহূর্তে নরক যন্ত্রণাদায়ক কুঠুরির মতো মনে হতো। তাই তিনি যুবরাজকে নিউ ইয়র্কে পাঠিয়ে দিয়ে দেশে ফিরে আসেন তার ভাইয়ের কাছে। সাদাব শাহির আর সামিনা দুই ভাই বোন মিলে এখন একই বাড়িতে থাকেন। সাদাব শাহির কখনো চাননি মায়ের আদরের অভাবে তার ছেলে বকে যাক। তিনি সবসময় চেয়ে এসেছেন ছেলে সৎ, পরোপকারী, ভালো চরিত্রের অধিকারী হবে। কিন্তু ধীরে ধীরে তার মনে হচ্ছে বেলা শেষে তিনি হেরে গেছেন। নবনীতাকে দেওয়া কথা তিনি বোধহয় রাখতে পারেননি। নিজ কক্ষে বিছানার উপরে এলোমেলো হয়ে বেঘরে ঘুমাচ্ছে যুবরাজ। বিশাল বড় কক্ষ জুড়ে পিনপতন নীরবতা বিরাজমান। কক্ষটির এক সাইডে কিছু ইনডোর প্লান্ট আর ক্যাকটাস দিয়ে সজ্জিত। আসবাবপত্র বলতে একটা কিং সাইজের বড় বেড, আর একটা বেড সাইড টেবিল, একটা ড্রেসিং টেবিল আর একটা ওয়াইড্রপ। ঘরের আরেকটা কোণে একটা ঝুড়িতে হকি স্টিক, ব্যাট, ক্রিকেট স্ট্যাম্প আর কিছু লাঠি সোটা দিয়ে বসানো। বিশালাকার জানালার ভারী পর্দাগুলো এমনভাবে টানানো হয়েছে যাতে কোনো প্রকার ফাঁক ফোকর গলিয়ে সামান্যতম আলো ঘরের ভেতরে প্রবেশ করতে না পারে। বাগান বাড়ির মতো দেখতে বৃহত্তাকার অট্টালিকাটি শহরের এমন জায়গায় গড়েছেন সাদাব শাহির যেখানে যানবাহনের শব্দ তো দূরে থাক, শহরের মানুষের কোলাহল পর্যন্ত পৌঁছায় না। যার কারণে কক্ষে আলো না থাকলে রাত কি দিন কিছুই অনুমান করা যায় না। বেডসাইড টেবিলের ওপরে থাকা মোবাইল নামক যন্ত্রটি হঠাৎই সকল নীরবতা বিলীন করে ভো ভো শব্দ তুলে কাঁপতে থাকলো। অসময়ে নিজের ঘুমের ব্যাঘাত ঘটায়
চোখ মুখ কুঁচকে দুই পাশ থেকে দুটো বালিশ নিয়ে কান আর মাথা চেপে ধরল যুবরাজ। কিন্তু অনুভূতিহীন যন্ত্রটি এত কিছু কি আর বোঝে? শব্দ থেমে যেতেই যুবরাজ পিছেল হেসে আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমাতে চাইল, কিন্তু ফোনটি দ্বিতীয় দফায় আবারও শব্দ তুলে কেঁপে উঠল। ঘুমের রেশ কেটে মুহূর্তে যেন যুবরাজের শিরা উপশিরায় তেজের দমক বয়ে গেল। অসময়ে যেই ব্যক্তিটি ফোন করেছে তার উপরে খুন চেপে গেল। কোমর পর্যন্ত জড়ানো কাঁথাটিকে সজোরে লাথি মেরে ফ্লোরে ফেলে দিয়ে রক্তবর্ণ চক্ষু নিয়ে উঠে বসল। ততক্ষণে আবারও ফোনের লাইনটা কেটে গিয়েছে। মুখে বিশ্রী গালাগাল উচ্চারণ করে চোখ কসলাতে কসলাতে ফোনটা হাতে নিয়ে আননোন নাম্বার দেখে মেজাজের পারদ আরো 2 ধাপ চটে গেল। নাম্বারটি কার এটা জানার জন্য মাথায় নিয়ন্ত্রণহীন রাগ কিলবিল করে উঠল। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে নাম্বারটি দেখে কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করতে লাগলো। পরিচিত কারণ নাম্বার মনে হলো না। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নাম্বারটি ডায়াল করতেই ওপাশ থেকে সুমধুর কণ্ঠে উত্তর এলো, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। যুবরাজ লাইনটা কেটে দিয়ে মেঝের দিকে কিছুক্ষণ দৃষ্টি নিয়ে নীরবে বসে রইল। রাগে তার পাগল হয়ে যেতে ইচ্ছে করছে। সারা রাত তার 1 মিনিটের জন্যেও ঘুম হয়নি। ভোর রাতের দিকে কেবলই চোখটা একটু লেগে এসেছে। এখনো সকাল 6টা বাজতে আরো 2 মিনিট বাকি। এই মুহূর্তে কার এত বড় দুঃসাহস জাগলো এই যুবরাজের ঘুমের ব্যাঘাত ঘটানোর? যুবরাজ যতক্ষণ না তার কলিজাটা খুবলে বের করে আনতে পারবে ততক্ষণে সে কিছুতেই শান্তিতে নিদ্রায় যেতে পারবে না। মেঝে থেকে তীক্ষ্ণ দৃষ্টি তুলে ফোনের উপরে নিবদ্ধ করলো। কন্টাক্ট লিস্ট থেকে নিজের পার্সোনাল হ্যাকার রায়াফ রেদওয়ানের নাম্বারটা ডায়াল করে কানে তুলল। প্রথমবারের রিং রায়াফ তুলল না। এতে করে যুবরাজের রাগ আকাশচুম্বী হলো। মুখে অদ্ভুত এক গালি উচ্চারণ করে দ্বিতীয়বার কল লাগালো। লাইন কেটে যাবে এরকম শেষ মুহূর্তেই রায়াফ কিছুটা বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করতেই গমগমে ভরাট কণ্ঠে যুবরাজ বলে উঠল, একটা নাম্বার দিচ্ছি, এক্ষুনি এর ছবি সহ সকল ইনফরমেশন চাই। রায়াফ ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, ঘুমাচ্ছি ব্রো, ঘুম থেকে উঠে দেই, চোখ খুলতে অনেক কষ্ট হচ্ছে। যুবরাজ হুঙ্কার ছেড়ে বলে উঠল, তোর চোখ খুলতে কষ্ট হচ্ছে আর আমার ঘুমাতে কষ্ট হচ্ছে, এখন বল কোনটা আগে, তোর চোখ খোলা নাকি আমার চোখ বন্ধ করা? ঘটনা বেগতিক বুঝতে পারলো রায়াফ। ধরপড় করে ঘুম ফেলে নিজের ল্যাপটপটা টেনে বাবু হয়ে বিছানায় বসলো। হাই তুলতে তুলতে ল্যাপটপটা অন করে কাজ করতে করতে রায়াফ বলে উঠল, নাম্বারটা দে আর আমাকে 5 মিনিটস টাইম দে। যুবরাজ খট করে লাইনটা কেটে দিয়ে রায়াফের নাম্বারে SMS পাঠিয়ে উত্তরের অপেক্ষায় বিছানায় শুয়ে মাথার পেছনে 2 হাত রেখে পায়ের উপরে পা তুলে সমানে নাচাতে লাগলো আর ভাবতে লাগলো, যে আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে এই 7 সকালে তার শাস্তি কিভাবে দেব আমি? কুপিয়ে পিস পিস করে লবণ ভরে নাকি 1 মাস বিভিন্ন টর্চারের উপরে রেখে তাকে না ঘুমাতে দিয়ে? যুবরাজের চিন্তায় ভাটা পড়ল মেসেজের টুং শব্দে। ধূর্ত শিয়াল যেভাবে শিকার আক্রমণ করে ঠিক সেইভাবেই সো মেরে নিজের ফোনটা হাতে তুলে লক ছাড়িয়ে রায়াফের মেসেজ ওপেন করলো যুবরাজ। মুহূর্তের ব্যবধানে রাগের পারদ 0 হয়ে গেল। চোখের ঘুম কোথায় গিয়ে পালালো তার হদিশই পাওয়া গেল না। টনটনে মাথা ব্যথাটা নিমিষেই যেন গায়েব হয়ে শরীর মন দুটোই প্রশান্তিতে ভরে গেল। বার 2-1 ফাঁকা ঢোক গিলে শুষ্ক গলাটা ভেজানোর চেষ্টা করলো যুবরাজ, কিন্তু গলাটা ভেজার পরিবর্তে চৈত্র মাসের খরায় ফেটে যাওয়া চৌচির ভূমির ন্যায় দ্বিগুণ শুষ্ক হয়ে উঠল। মুহূর্তেই পুরো শরীর মন অস্থির হয়ে উঠল যুবরাজের। হাতের ফোন বিছানায় ফেলে দ্রুত জানালার পর্দা সরিয়ে রুম আলোকিত করে দিল যুবরাজ। তবুও তার অস্থিরতা কোনোভাবেই কমছে না। এসির পাওয়ার 19। সাধারণত এই টেম্পারেচারে শীত অনুভূত হবার কথা, কিন্তু যুবরাজের সমস্ত শরীর ঘামে ভিজে জবজবে অবস্থা। নিজের অস্থিরতা কমাতে দ্রুত বেলকনির দরজা খুলে দৌড়ে বৃহত্তকার খোলা বেলকনিতে এসে দাঁড়ালো যুবরাজ।
এরপর রেলিংয়ে হাত দিয়ে সামান্য ঝুঁকে বুক ভরে শ্বাস টেনে মনে মনে বলে উঠল, এবার একটু ভালো লাগছে। এত ভোরবেলায় উঠে যুবরাজ কখনো প্রকৃতির এমন শান্ত স্নিগ্ধ রূপ দেখেনি বললে ভুল হবে। বিভিন্ন ব্যস্ততায় তার সময় হয়ে ওঠেনি। ফুরফুরে ঠান্ডা উত্তরীয় সমীরণ, সাথে পূর্ব আকাশে লাল টকটকে সূর্যের আভা ছড়ানো দৃশ্য, সব কিছুই যেন যুবরাজকে দ্বিতীয় দফায় মুগ্ধ করল। ভোরের নির্মল মিষ্টি বাতাস যুবরাজের ঘাড় সমান এলোমেলো চকলেট রঙা চুলগুলো এলো পাতাড়ি উড়িয়ে দৃষ্টি সীমানা অবরোধ করতে চাইছে। যুবরাজ দুই হাতের সাহায্যে ব্যাকব্রাশের মতো করে চুলগুলো পেছনে ঠেলে দিয়ে পুনরায় প্রকৃতির সৌন্দর্য উপভোগে মগ্ন হলো। কিন্তু বেশিক্ষণ সেই সৌন্দর্য দৃষ্টি উপভোগ করতে চাইল না। যুবরাজের মনে হলো কিছুক্ষণ আগে সে যেই সৌন্দর্য উপভোগ করেছে সেই সৌন্দর্য পৃথিবীতে আর দ্বিতীয়টি সৃষ্টিই হয়নি। বেহায়া মন দ্বিতীয়বার সেই সৌন্দর্যের দর্শন চাইল। নিজের মনের ওপরে নিজেরই নিয়ন্ত্রণ খাটছে না যেন। নিজেকে শাসিয়ে ঠোঁট কামড়ে নিজের কক্ষে চলে এলো যুবরাজ। লাজুক হেসে ফোনটা হাতে তুলে রায়েফের পাঠানো মেসেজ ওপেন করে মুচকি হাসল। ফোনের স্ক্রিনে কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, যুবরাজ সবসময় দুটো জিনিসের লোভ এড়িয়ে গিয়েছে। এক হচ্ছে টাকা আর দ্বিতীয় হচ্ছে নারী। টাকা আর নারী দুটোই এই মির্জা ইউবরাজ শাহীর যুবরাজকে ধরা দিয়েছে স্বেচ্ছায়। যুবরাজ সেই সুযোগের সদ্ব্যবহার করে কখনো এই দুটো জিনিস হাসিল করেনি। কিন্তু তোমাকে যে কোনো মূল্যে এই যুবরাজ হাসিল করবে। নিজে থেকে ধরা দিয়ে বড় বিপদে পড়ে গেলে সুইটহার্ট, এবার সামলাও আমাকে। কি ব্যাপার রাজ্য, তোমাকে যেই নাম্বারটা দিয়েছিলাম সেটার সম্পর্কে খোঁজ নিয়ে অফিসে ডাটা সাবমিট করনি কেন? সোয়াই টিম কমান্ডারের ভড়কি আওয়াজে থতমত খেল রেহনুমা রাবাব রাজ্য। নিজেকে স্বাভাবিক রেখে কম্পিউটারে কিছু সার্চ করতে করতে অফিসারের উদ্দেশ্যে ভারী কণ্ঠে বলে উঠল, স্যার, সারা রাত চেষ্টা করার পর ভোর রাত্রের দিকে আমি তার ফোনটা খোলা পেয়েছি স্যার। দুইবার কল করেও কোনো রেসপন্স পাওয়া যায়নি। এদিকে আমার মোবাইলের ব্যাটারি ডেড হয়ে যাওয়ায় আপনাকেও কোনো ইনফরমেশন দিতে পারিনি। কিন্তু আমি অফিসে এসে ডেটা চেক করে দেখেছি আপনি যেই নাম্বারটা আমাকে দিয়েছেন তাতে একটা ডিজিট ভুল ছিল। আমি সারা রাত রং নাম্বারের পেছনে ঘুরেছি স্যার। জুনিয়র অফিসারের মুখে এমন কড়া কণ্ঠ ঠিক হজম হলো না কমান্ডার বেনজির আশফিকের। নিজেকে বিজ্ঞ জাহির করতে নিজের ড্রয়ার থেকে ক্রিমিনাল লিস্ট বের করে নিজের সেন্ড করা নাম্বার আর কাঙ্ক্ষিত ব্যক্তির নাম্বার কাটায় কাটায় মিলিয়ে নিলেন। নিজের ভুল চোখে পড়তেই ক্রিমিনাল পেপার ড্রয়ারে পুরে গলা খাকারি দিয়ে বলে উঠলেন, নাম্বারে যে ডিজিট ভুল আছে এটা তোমার তখনই বলা উচিত ছিল যখন তোমাকে নাম্বারটা সেন্ড করেছি। ক্রিমিনাল লিস্ট না দেখে কিভাবে জানবো স্যার যে নাম্বারটা ভুল আছে? অবাক হয়ে জানতে চাইল রাজ্য। মেয়েটির অত্যাধিক সাহস দেখে চোখ মুখ কুচকে গজগজ করতে করতে কম্পিউটারের সামনে বসে পড়লেন বেনজির আশফি। যেই কমান্ডারের ভয়ে সোয়াইটের পুরো টিম মাথা ঝুঁকিয়ে থাকে সেখানে এই মেয়ে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। এই অফিসারকে একটা উচিত শিক্ষা দেবে আজকে, মনে মনে সিদ্ধান্ত নিলেন কমান্ডার বেনজির। যেই ভাবনা সেই কাজ। নিজের ঠাট বজায় রাখতেই গড়গড় করে বলে উঠলেন, আজকের দিনের মধ্যে এই ক্রিমিনালের সকল ইনফরমেশন তুমি একাই জোগাড় করবে। কারো হেল্প নিতে পারবে না, এমনকি তোমার সহকারী অ্যানিরও না। কমান্ডারের এমন কথায় রাজ্য যেন আকাশ থেকে পড়ল। মনে মনে ভাবতে লাগলো, ওনার সাথে কিসের শত্রুতা আমার? সারাক্ষণ এভাবে পিছে লেগে থাকে কেন? সুযোগ পেলেই ঠিক একদিন বেটা তোর ঘাড় মটকে দেব দেখিস। কি হলো, বসে বসে কি ভাবছ? এখনো যাচ্ছ না কেন? কমান্ডারের উঁচু ধমকে নড়ে চড়ে উঠল রাজ্য। মুখে স্মিত হাসি ঝুলিয়ে বোকার মতো হে হে করে হেসে বলে উঠল, যাচ্ছি স্যার, যাচ্ছি। বলতে বলতেই নিজের কম্পিউটারটা অফ করে প্রয়োজনীয় ওপেন নিয়ে অফিসের বাইরে বেরিয়ে এলো রাজ্য।
পার্কিং লটে এসে বাইক স্টার্ট দেবার আগেই পেছন থেকে ডেকে উঠল অ্যানি। রাজ্যের দিকে তাকিয়ে জিজ্ঞাসু হয়ে জানতে চাইল, এই অসময়ে সিভিল ড্রেসে কোথায় যাচ্ছিস তুই? মাথার হেলমেট পরতে পরতেই অ্যানির দিকে অসহায় চোখে তাকিয়ে রাজ্য বলে উঠল, হাইড অ্যান্ড সিক খেলতে যাচ্ছি বুঝলি। আমিও যাব তোর সাথে, দাঁড়া। বলেই অ্যানি বাইকে ওঠার জন্য উদ্যত হলো। যেতে পারবি না, খারুশ কমান্ডার আমার সাথে তোকে অ্যালাউ করবে না। বলে বাইক স্টার্ট দিয়ে ভো ভো করে অ্যানির দৃষ্টি সীমানার থেকে ধুলো উড়িয়ে চলে গেল রাজ্য। রাজ্যের যাবার পানে তাকিয়ে ফোঁস করে শ্বাস ছেড়ে অফিসে ঢুকে পড়ল অ্যানি। জানতে পেরেছিস সেদিন রাতে কে হামলা করেছিল আমার উপরে? প্রশ্নটি করে রায়াফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল যুবরাজ। নিজের হাতের ট্যাবটা ঘেটে একটা ছবি সহ কিছু ইনফরমেশন বের করে যুবরাজের দিকে ট্যাবটা এগিয়ে দিয়ে রায়াফ বলে উঠল, এই ব্যক্তি তোকে গুলি করে মারতে চেয়েছিল সেদিন। সে একজন পেইড কিলার। শুধু তাই নয়, শহরের যত ধরনের খুন আর গুম আছে তার অর্ধেকই এই ব্যক্তি করে থাকে। মোহাম্মদপুর থানাতে তার নামে 46টি গুম আর খুনের কেস রয়েছে। এখনো পর্যন্ত পুলিশ তাকে ধরতে পারেনি। কেন ধরতে পারেনি? এটা কি পুলিশের ব্যর্থতা, নাকি কোনো ভীতি থেকে তাকে ধরছে না? যুবরাজ রায়াফের দিকে প্রশ্ন ছুড়ে নিজের গায়ের শার্টের হাতাটা ফোল্ড করার দিকে মনোযোগ দিল। রায়াফ কিছুক্ষণ মগ্ন থেকে তারপর বলে উঠল, ওনার পেছনে বড় বড় মানুষের হাত আছে। সবাই তাকে শেল্টার দিয়ে পুষে রেখেছে। এই জন্যই পুলিশ কোনোভাবেই তার নাগাল পাচ্ছে না। হাতের ঘড়ি পড়তে পড়তে যুবরাজ বলে উঠল, চল আমার সাথে। রায়াফ ট্যাবটা ব্যাগে পুড়তে পুড়তে বলে উঠল, কোথায়? বড় বড় হাত কাটতে। কথাটি বলে মুখে কাঠিন্য ভাব এনে পেছনের দিকে না তাকিয়ে লম্বা লম্বা পা ফেলে গটগট করে হাঁটা দিল যুবরাজ। শহরের নাম করা একটি বিশাল শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে রাজ্য। বৃহত্তাকার এই 8তলা বিশিষ্ট শপিং মলটি ওপর থেকে নিচ পর্যন্ত পরখ করে ফোঁস করে শ্বাস ছেড়ে মাথার হেলমেটটা খুলে বাইকে রেখে ভেতরে ঢোকার জন্য পা বাড়ালো সে। চেকিং পয়েন্টে সিকিউরিটি গার্ড তার কাঁধের ব্যাগটা চেক করতে চাইলে প্যান্টের ব্যাক পকেট থেকে নিজের আইডি কার্ডটা বের করে সামনে মেলে ধরতেই সিকিউরিটি ভীতি কণ্ঠে বলে উঠল, সরি ম্যাম। চোখে কালো রোদ চশমা লাগিয়ে অনুচ্ছন্দিচ্ছ হয়ে এদিকে ওদিকে তাকাতেই এসকেলেটরে উঠে পড়ল রাজ্য। হাত ঘড়িতে সময় দেখে চ জাতীয় শব্দ উচ্চারণ করে নিজের প্ল্যান সাজাতে মাথা নিচু করে ভাবতে লাগলো। চলন্ত সিঁড়ি ধরে পুরাতন মোবাইল যেখানে বেচাকেনা হয় সেখানে ছুটে চলল রাজ্য। একটি দোকানে গিয়ে হাতে থাকা ছবি দেখিয়ে বলে উঠল, এই ফোনটি এখানকার কোন দোকান থেকে নেওয়া হয়েছে? ফোনটি দেখেই দোকানের কর্মচারী ছেলে দুটো একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে ফাঁকা ঢোক গিলল। তাদের মুখের হঠাৎ পরিবর্তন দেখেই রাজ্য বলে উঠল, কোন দোকানের ফোন এটা? ভীত ছেলে দুটো আঙ্গুলের ইশারায় পাশের দোকানটা নির্দেশ করতেই রাজ্য আর বাক্য খরচ না করে সেই দোকানটিতে গিয়ে বলে উঠল, কে কিনেছে এই ফোনটি? দোকানে মাঝবয়সী পাঞ্জাবি টুপি পরিহিত এক লোক রাজ্যের হাতের ছবির দিকে তাকিয়ে কঠিন বিরক্ত নিয়ে বলে উঠল, এই ফোন আমার দোকানের না। আর বেশি ক্যাচাল না কইরা ভালোই ভালোই কাইটা পড়েন। লোকটির কথা শুনে রাজ্য পিছেল হেসে বলে উঠল, কেটে পড়ার হিসেব পরে, আগে বলুন কে কিনেছে এই ফোন? লোকটি চোখ মুখ কুচকে বিরক্তি ভাব দেখিয়ে বলে উঠল, অক্ষণ নামাজের টাইম হয়েছে, আপনি সরেন এইখান থেকে। রাজ্য বুঝে গেল সোজা আঙ্গুলে ঘি উঠবে না এখানে। দ্রুত ব্যাগ থেকে হেকলার VP9 পিস্তলটি বের করে লোকটির কপাল বরাবর তাক করে তেজি কণ্ঠে বলে উঠল, বাট দিস মোবাইল ফোন। এবার লোকটির মাঝে কিছুটা আতঙ্ক পরিলক্ষিত হলো। দুই হাত ওপরে তুলে ধীর কণ্ঠে বলে উঠল, ম্যাডাম, আমরা শুধু পুরাতন মোবাইল কেনা বেচা করি। দোকানে এই মোবাইলটা সবচেয়ে পুরানো মডেলের ফোন আছিল। শুধু তাই না, সাথে একটা সিমও আছিল। কিছুদিন আগে কিছু ছেলেপেলে আইসা জোরপূর্বক এই ফোনটা নিয়ে গেছে। আমরা তাদের নাম জিজ্ঞাসা করলে তারা বলেছিল
আমরা কালামানিকের লোক। এই ফোন কালামানিকের কাজের জন্য আমরা নিচ্ছি। আপনি তো জানেন ওই লোক কতটা ভয়ঙ্কর। লোকটির কপাল থেকে পিস্তলটা সরিয়ে রাজ্য বলে উঠল, আপনি কখনো স্বচক্ষে কালামানিককে দেখেছেন? লোকটি রাজ্যের প্রশ্নের জবাবে ভীতি মিশ্রিত কণ্ঠে উত্তর দিল, ওই কালামানিক যারে খুন করে সে ছাড়া আর কেউ কোনো দিনও তারে নিজ চোখে দেখে নাই ম্যাডাম। লোকটির কথায় রাজ্যের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ফোনটিতে যেই সিম ছিল সেই সিমের মালিক বছর দুয়েক আগে গত হয়েছেন পুলিশের এনকাউন্টারে। কারণ লোকটি ছিলেন একজন দাগী আসামি। প্রশাসনের ওপর মহল থেকে অর্ডার ছিল তাকে দেখা মাত্র সরাসরি ক্রস ফায়ার করার। লোকটির ব্যবহৃত ফোন আর সিম দুটোই পুলিশ তন্ন করে খুঁজেছে বিভিন্ন ইনফরমেশনের তাগিদে। সব কিছু পাওয়া গেলেও সেই সময় লোকটির ব্যবহৃত সিম সমেত মোবাইলটি মিসিং ছিল। এতদিন পরে এই কালামানিক কিভাবে বেছে এই ফোনটি খুঁজে বের করলো? কি রহস্য এখানে? লোকটির সাথে কালামানিকের কোনো যোগাযোগ বা সূত্র নেই তো? সারা রাতের নির্ঘুম আর ডিউটির প্রেসারে মাথা টনটন করে উঠল রাজ্যের। কোনো মতে মাথা চেপে ধরে সেই দোকান থেকে প্রস্থান নিয়ে পায়ে চলা সিঁড়ির দিকে এগিয়ে গেল। এই মুহূর্তে তার রুপটপে ওঠা অত্যন্ত জরুরি। গোয়েন্দা ইনফরমেশন মোতাবেক শপিং মলের অপোজিট সাইডে যেই 9 তলা বিশিষ্ট লাক্সারি হোটেলটি রয়েছে তার 8 তলায় দক্ষিণ পাশের যে কোনো একটি রুমে কালামানিক রয়েছে। পুলিশ যতটুকু অনুসন্ধান করেছে সেই মোতাবেক নাম কালামানিক হলেও লোকটি ধবধবে ফর্সা, শক্তপোক্ত গোফওয়ালা মাঝবয়সী একজন ব্যক্তি। রাজ্য মাথা নিচু করে হাঁটতে হাঁটতে হঠাৎই কিছুর সাথে ধাক্কা খেয়ে চোখ মেলে ওপরে তাকায়। সামনে দাঁড়ানো অদ্ভুত রকমের সৌন্দর্যে ভরপুর বিশালাকার সুঠামদেহী সুপুরুষ দেখে রাজ্য কিছুটা ভড়কে গেল। এরকম যুবকের দেখা সচরাচর পাওয়া যায় না বললেই চলে। হাতে কপালে ব্যান্ডেজ লাগানো, লাল টকটকে ঠোঁট দুটোর মাঝখানে জ্বলন্ত সিগারেট ঠাসানো, চোখের দৃষ্টি গোলক ধাঁধার ন্যায়। এই ধরনের দৃষ্টি দিয়ে যে কাউকেই মুহূর্তেই হিপনোটাইজ করা যায়। ঘাড় সমান স্টাইল করে কাটা চুলগুলো যুবকের সৌন্দর্য অন্য সব পুরুষের থেকে 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। বুকের কাছে শার্টের বাটন খোলা থাকার দরুন গলার কাছে ভয়ঙ্কর এক সাপের লকলকে জিভ বের করা হা করানো ট্যাটু দেখেই যে কারোরই শরীর শিউরে উঠতে বাধ্য। যুবকের এমন আলাদা শিহরণ জাগানো সৌন্দর্যে মুগ্ধ হবার বদলে আশ্চর্য হয়ে নিজেকে সামলে সরে দাঁড়ালো রাজ্য। এরপর বিনয়ের সাথে মিহি কণ্ঠে বলে উঠল, আই অ্যাম এক্সট্রিমলি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। কথাটি বলেই রাজ্য রাস্তা ছেড়ে দিয়ে নিজের গন্তব্যের দিকে হাঁটা দেয়। এইদিকে সুপুরুষ যুবক ভুরু কুচকে নিয়ন্ত্রণহীন রাগ নিয়ে দাঁড়ানো সামনে মানবীর দিকে নজর দেয়। মুহূর্তেই ঠোঁটটা প্রশস্ত হয়ে রাগ পানি হয়ে আপনা আপনি কণ্ঠ থেকে নির্গত হয় আবেশ জড়ানো বাক্য, সুবহান আল্লাহ। রাজ্যের যাবার পানে এক দৃষ্টিতে তাকিয়ে নিজের হৃদযন্ত্রের হার্টবিটটা মিস করে এ পাশের পুরুষটি, পাশে দাঁড়ানো রায়াফ সব কিছুই পর্যবেক্ষণ করে গলা খাকারি দিয়ে নিচু কণ্ঠে বলে ওঠে, এভাবে বুকে হাত চেপে দাঁড়িয়ে আছিস কেন? কোনো প্রবলেম হচ্ছে? মরে যাচ্ছি রে বন্ধু, এই ঘাতকিনী আমাকে ঘায়েল করেছে। যুবরাজের মুখে এমন উদ্ভট বাণী শুনে রায়া ফিক করে হেসে উঠল। তবু যুবরাজের মধ্যে কোনো হেলদোল লক্ষিত হলো না। রায়াফ দ্বিতীয় দফায় বাহুতে পাঞ্চ মেরে বলে উঠল, যেটা করতে এসেছিস সেটা করবি না, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করবি? যুবরাজ বুকে হাত রেখে মন্ত্রমুগ্ধের ন্যায় বলে উঠল, তোর ভাবির সৌন্দর্য দর্শনের অসিলায় হামলাকারীর জান আমি ভিক্ষা দিয়ে দিলাম ব্রো। রায়াফ যুবরাজের কথার আগা মাথা না বুঝে যুবরাজকে টেনে এক কর্নারে এনে দাঁড় করিয়ে চাপা কণ্ঠে বলে উঠল, এসব কি বলছিস? এখানে এভাবে জোরে জোরে? মেয়েটাকে তুই জানিস? হুঁশ ফিরল যুবরাজের। রায়াফের কথার প্রত্যুত্তর না করে ভরাট কণ্ঠে বলে উঠল, মেয়েটা আমার হৃদয় চুরি করে নিয়ে গিয়েছে ব্রো, চল চোর ধরে আনি। 8 তলা বিশিষ্ট শপিং মলটির খোলা ছাদের
একদম রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে রাজ্য। মধ্য আকাশের সূর্যটা তির্যকভাবে বিকিরণ ছড়িয়ে যাচ্ছে। রোদের উত্তাপে মাথা ফেটে যাবার উপক্রম। চারিদিক থেকে এলোমেলো হয়ে আসা বাতাস যদিও কিছুটা স্বস্তি দিচ্ছে, কিন্তু চোখ মেলে পরিষ্কারভাবে কিছুই দেখা যাচ্ছে না। সূর্যের বেগুনি রশ্মির কারণে আপনা আপনি চোখটা বন্ধ হয়ে যাবার উপক্রম। রোদ থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য রাজ্য পরনের প্যান্টের বেল্টটা লুফ এর সাথে গুজে রাখা কালো রোদ চশমাটা চোখে দিয়ে মাথার ক্যাপটা পরে কাঁধের ভারী ব্যাগটি নিচে নামিয়ে রাখলো। এরপর অপোজিট সাইডের বিল্ডিংটির দিকে তাকিয়ে দক্ষিণ পাশের সমস্ত দরজা জানালা পরখ করে নিল। দক্ষিণ পাশের 8 তলার সাইড জুড়ে 7টি জানালা আর 4টি দরজা রয়েছে। তড়িঘড়ি করে রাজ্য ব্যাগের চেইন খুলে সোয়াইট টিমের জন্য বরাদ্দকৃত ব্যারেট M82 রাইফেলটি বের করে তাতে ক্লিপ গ্লিপ ব্লুয়েট এবং টেলিস্কোপ সেট করে রাইফেল স্ট্যান্ডের সহিত রেলিং এর ওপরে দাঁড় করালো। শকুনের মতো নিখুঁত চোখে স্কোপ ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটি জানালা বরাবর তাক করে খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত ব্যক্তিকে। একে একে 7টি জানালা দরজা খুলেও সেই রকম সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। নিরাশ হয়ে রেলিং এর সাথে হেলান দিয়ে নিচে বসে পড়ল সে। এরপর ব্যাগে থাকা পানির বোতল ক্যাপে খুলে ঢকঢক করে হাফ লিটারের পুরো বোতলটাই সাবার করে দম ছাড়ল। রোদের প্রখরতায় শরীর পুড়ে যাচ্ছে। মাথা বেয়ে বেয়ে মোটা মোটা ঘাম গাল গড়িয়ে গ্রীবা দেশে আছড়ে পড়ছে। হাঁপ ছেড়ে কুজো হয়ে দাঁড়িয়ে আবারও স্কোপে চোখ রাখলো রাজ্য। কিছু সময় অতিবাহিত হবার পর একটা জানালা বরাবর রাইফেল তাক করতেই ঘটে গেল শরীর হিম ধরানো মর্মান্তিক এক ঘটনা। চোখ মুখ কালো আর কাপড়ে আবৃত এক লোক একজন কিশোরী মেয়ের গলা চেপে ধরে আছে। মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু লোকটির শক্তির সাথে কোনোভাবেই মেয়েটি কুলাতে পারছে না। মুহূর্তেই মেয়েটির জিভ বেরিয়ে এলো। রাজ্য এই ঘটনা সহ্য করতে না পেরে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে ট্রিগারে চাপলো। মুহূর্তে বিকট শব্দে একটি গুলি বন্দুকের নল থেকে বেরিয়ে প্রবল বেগে আঘাত আনলো ওপাশের জানালার গ্রিলে। গুলির শব্দ হতেই আগন্তুক লোকটি মেয়েটিকে সজোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে পালিয়ে গেল। এই প্রথম রাজ্য তার টার্গেট মিস করেছে। ভাবতেই নিজের ওপরে নিজেরই রাগ চটে গেল। টার্গেট মিস হয়ে গেল সুইটহার্ট। হঠাৎই নির্জন ছাদে ব্যারিটোন ভয়েসে এমন কথা শুনে থমকে দাঁড়ালো রাজ্য। পেছন ফিরে অদ্ভুত সৌন্দর্যের সেই পুরুষকে দেখে কোনো কথার উত্তর না দিয়ে রাইফেলের পার্টসগুলো দ্রুত হাতে খুলে ব্যাগে ভরতে উদ্যত হলো। টার্গেট বরাবর বুলেট শুট করতে চাইলে মনে কোনো দ্বিধা না রেখে তোকে আমি মেরেই ফেলবো। এই টার্গেট নিয়েই গুলি ছুটতে হবে ডার্লিং। দ্বিতীয়বার যুবকটির মুখে এমন হিয়ালি কথা শুনে রাজ্যের মাথায় রাগ কিলবিল করে উঠল। এই মুহূর্তে লোকটির এমন গায়ে পড়া ভাব তার মোটেও পছন্দ হচ্ছে না। তার মধ্যে লোকটি দেখতেও সন্দেহজনক। লোকটির চিন্তা মন থেকে সরিয়ে নিজের সবকিছু গুছিয়ে ছাদ ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়াতেই যুবরাজ পথ আগলে দাঁড়িয়ে আবেশ মেশানো কণ্ঠে বলে উঠল, কতক্ষণ ধরে একা একা বকবক করে যাচ্ছি, অ্যাভয়েড করছো কেন? রাজ্য এবার তার তরতর করে বেড়ে যাওয়া রাগটাকে কন্ট্রোল করতে না পেরে বুক বরাবর একটা কঠিন পাঞ্চ মেরে দাঁতে দাঁত পিষে বলে উঠল, আমি কবেকার সুইটহার্ট আপনার? কঠিন সিচুয়েশনে বকবক করে মাথা খারাপ করে দিচ্ছেন আপনি। ঘুষির মাত্রা এতটাই সজোরে ছিল যে অন্য কেউ হলে পেছনের দিকে 2 হাত জায়গায় সরে যেত, কিন্তু যুবরাজ ঠাই সেই জায়গাতেই শক্ত অবস্থানে মুখে হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে রইল। কোনো প্রকার ব্যথাও যেন সে অনুভব করেনি। তাকে দেখে এমনটাই মনে হলো রাজ্যের। এই মুহূর্তে এই সাংঘাতিক ছেলেটিকে নিয়ে তার ভাববার মোটেও সময় নেই। হাত ঘড়িতে সময় দেখে কানে থাকা ব্লুটুথ ডিভাইসটা ক্লিক করে ওপাশের ব্যক্তির উদ্দেশ্যে তেজি কণ্ঠে বলে উঠল, প্লিজ কাভার দ্যাট হোটেল, দ্য ক্রিমিনাল ইজ টাং টু স্ক্যাপ। কথাগুলো বলেই যুবরাজের চোখে চোখ রেখে কঠিন কণ্ঠে বলে উঠল, মুভ।
যুবরাজ মুচকি হেসে গভীর দৃষ্টিতে এমনভাবে রাজ্যের দিকে তাকিয়ে রয়েছে যেন পৃথিবীর কোনো বিষয়ে তার কোনো খেয়ালই নেই। রাজ্য যুবরাজের এমন বেহুদা অবস্থা দেখে নিজেই পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলে উঠল, সেমলেস! মেয়েটি তোকে নির্লজ্জের খেতাবে ভূষিত করে চলে গিয়েছে। হুশে আই ডুড! হঠাৎই রায়াফের কণ্ঠে হুঁশ ফিরল যুবরাজের। রাজ্যের ঘুষি মারার স্থানে হাত বুলিয়ে পিসেল হেসে যুবরাজ বলে উঠল, বউ তো দেখছি আমার থেকে আরো 2 ধাপ ওপরে। আই লাইক ইট। মেয়ে কিন্তু পুলিশের স্পেশাল ফোর্স, ভস্ম করে দেবে তোকে। কথাটি বলে রেলিং ধরে নিচের রাস্তার দিকে অনুসন্ধানের নজরে তাকালো রায়াফ। আমি তো ভস্মই হতে চাই, সাবলীল স্বীকারোক্তি যুবরাজের। রায়াফ তার প্রখর দৃষ্টি যুবরাজের দিকে নিবদ্ধ করে বলে উঠল, নিজের সর্বনাশ তাহলে ডেকেই আনতে চাইছিস? যুবরাজ কিছুক্ষণ মৌন থেকে ফুসফুস করে শ্বাস ছেড়ে গমগমে কণ্ঠে বলে উঠল, মানুষের সর্বনাশ করে বেড়ালে নিজের সর্বনাশও তো একদিন হবে, এটাই ন্যাচারাল। এত নিখুঁত হিসেব করে কি আর জীবন চলবে? রায়া বুঝতে পারল যুবরাজ কঠিনভাবে কট খেয়েছে এই মেয়ের মনের আঙিনায়। এই পথ থেকে সরে আসতে হলে যে কোনো একজনকে জীবনের দা এন্ড মেনে নিতেই হবে, কারণ সেই জিনিস যুবরাজের মনে ধরেছে সেটা সে আদায় করেই ছাড়বে। আর জেনে শুনে একজন ক্রিমিনালকে কোনো মেয়েই সাদরে গ্রহণ করবে না। রায়াফের ভাবনার ভাটা পড়ল যুবরাজের ভরাট কণ্ঠে। চল, আমার সুইটিকে হেল্প করি, বলেই কিলকিলিয়ে হেসে উঠল যুবরাজ। রায়াফ অবাক হয়ে জানতে চাইল, কিভাবে? সুইটি যাকে খুঁজছে সে আমারও শিকার। একজন আদর্শ স্বামীর কর্তব্য কি জানিস? বইয়ের কাজ সহজ করে দেওয়া। আই উইল কিল হিম। কথাগুলো বলেই হো হো শব্দে হেসে উঠল যুবরাজ। যুবরাজের ভয়ানক সেই হাসি শো শো শব্দে বয়ে চলা বাতাসে বাড়ি খেয়ে ভয়ঙ্কর এক আলোড়ন সৃষ্টি করলো পুরো ছাদ জুড়ে। যুবরাজের এই হাসির মানে রায়াফ জানে। নিজের কাঁধের ব্যাগ থেকে ট্যাগটা বের করে অনেকগুলো ছবির ভেতর থেকে একটি ছবি বের করে তার উপরে লাল রঙের ক্রস সাইন আঁকলো এবং মনে মনে বলে উঠল, আজকে তুই শেষ বাস্টার্ড। অন্ধকার কক্ষে ইজি চেয়ারে চোখ বুজে শুয়ে রয়েছে, বিভিন্ন ভাবনায় ভেবে চলেছে সাদাফ শাহির। নবনীতার বড় বড় মায়াবী চোখের পাপড়ি ঝাপটানো মুহূর্তগুলো তাকে আজও রোমন্থিত করে তোলে। মৃত্যুর পূর্ব মুহূর্তে নবনীতা সাদাফ শাহিরের হাত ধরে বহু কষ্টে ভেঙে ভেঙে বলেছিলেন, আমার ছেলে যেন কারোর ক্ষতি করতে না পারে, ও যেন মানুষের মতো মানুষ হয়। কথা দাও তুমি আমার ছেলেকে যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলবে। যুবরাজ যেন মায়ের অভাবে আর 5টা ছেলের মতো নষ্ট না হয়। নবনীতার মৃত্যুর পূর্ব ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সেই করুণ আকুতি আজও সাদাব শাহিরের কানে বাজে। তিনি দুঃস্বপ্নেও ভাবেননি তার ছেলে একজন খুনি হবে। ছেলেকে সঠিকভাবে মানুষ করতে না পারার ব্যর্থতা শান্তি নিদ্রা যাপন পর্যন্ত দেন না সাদাব শাহিরকে। ভাইয়া, ঘুমাচ্ছ? সামিনার মৃদু কণ্ঠে প্রশ্ন চোখ মেলে তাকালো সাদাব শাহির। চেয়ারে হেলান দিয়ে রাখা মাথাটা তুলে হাঁটুতে ভর দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। এরপর বোনের দিকে করুণ দৃষ্টি পেতে প্রশ্নের বাণ ছুড়ে বলে উঠলেন, আমার ছেলে মানুষের জীবন কেড়ে নেয় রে, এটা তুই কবে থেকে জানতিস বলতো আমাকে? বড় ভাইয়ের মুখে এমন প্রশ্ন শুনে ভয়ে কেঁপে ওঠেন সামিনা। সেই সত্য এতগুলো দিন তিনি চেপে এসেছেন, সেটা আজ তার ভাই কিভাবে উন্মোচন করলেন? বিশালাকার হোটেলটির চারপাশে পুলিশ আর পুলিশের স্পেশাল ফোর্স সোয়াইটের দখলে। রাজ্য অ্যানি সহ তাদের 10 জনের একটি টিম কেউ লিফট ধরে কেউ সিঁড়ি বেয়ে 8 তলার উদ্দেশ্যে দৌড়ে চলেছে। হোটেলের অবস্থানরত কাউকেই নিচে নামতে দেওয়া হয়নি। এমনকি প্রত্যেকের রুমে চলেছে কঠিন সার্চিং মেশিন। 8 তলার নির্দিষ্ট রুমে এসে একটি মেয়েকে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে অ্যানি দৌড়ে মেয়েটির কাছে চলে যায়। রিভলভার হাতের সকলের সজাগ দৃষ্টিতে চারপাশে চোখ বুলিয়ে সন্দেহজনক কিছুই খুঁজে পেল না।
মেয়েটির পালস চেক করে শক্ত কণ্ঠে সহযোগীদের উদ্দেশ্যে অ্যানি বলে উঠল, ভিকটিমের পালস রেট খুবই কম, ইমার্জেন্সি হসপিটালে শিফট করার ব্যবস্থা করুন প্লিজ। পুলিশের 4 জন সহকারী মেয়েটিকে ধরে লিফট করে দ্রুত পাশের অবস্থানরত হাসপাতালে নিয়ে চলে গেল। রাজ্য চারপাশে চোখ বুলিয়ে জানালার সাথে লেগে থাকা ভোঁতা বুলেটটা টেনে বের করে হাতে নিয়ে চারপাশে আরেকবার চোখ বোলালো। পুরো রুম চকচকে ক্লিন, কোথাও কোনো কিছুর এলোমেলো অবস্থা নেই। রাজ্য ভেবেই পাচ্ছে না এই অল্প বয়সী মেয়েটা এখানে কি করছে, আর তাকে কেউ খুনই বা কেন করতে চাইবে। টানা 2 ঘন্টার তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া গেল না হোটেলটিতে। আর রিসিপশনিস্টের কাছ থেকেও জানা যায় মেয়েটির নাম রোহিতা চৌধুরী। সে নিজেই এই হোটেলটি 2 দিনের জন্য বুক করেছে। মেয়েটির কন্ট্যাক্ট নাম্বার ছাড়া আর কোনো ইনফরমেশন তাদের কাছে নেই। রাজ্য রিসিপশনিস্টের কাছ থেকে নাম্বারটি নিয়ে তার টিম মেম্বার নিয়ে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে। রাজ্যকে অ্যানি আশ্চর্যের সুরে প্রশ্ন করল, তোর অবাক লাগছে না? এইটুকুন একটা মেয়ে এত দামি একটি হোটেলে 2 রাতের জন্য রুম বুক করেছে। অবাক তো লাগছেই, এখন এইসব প্রশ্নের উত্তর এই মেয়েটিই দিতে পারবে। সে কেন এই রুমটা বুক করেছে, আর এই অজ্ঞাত লোকটিই বা কে, আর কি জন্য তাকে মারতে চাইছে? তার আগে মেয়েটির পরিবারের সাথে দেখা করা প্রয়োজন। চলছে শ্রাবণ মাস, যখন তখন আকাশ কালো মেঘে তলিয়ে ঝুপঝুপিয়ে নেমে আসছে শ্রাবণের ধারা। আজকের আকাশটা গত কয়েকদিনের তুলনায় অত্যাধিক কালো। দিনের আলোতেও মনে হচ্ছে যেন ঘুটঘুটে কালো সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় কিছুটা ঝলমলে হলেও সবকিছু কেমন যেন ভুতুড়ে ঠেকছে। এরকম বৈরী আবহাওয়ায় একটি নির্জন অন্ধকার কক্ষে একের পর এক মদের বোতল খালি করে চলেছে অজ্ঞাত এক লোক। লোকটির ঢকঢক করে বোতল সাবার করা দেখে মনে হচ্ছে সে বহুদিনের তৃষ্ণার্ত। দুনিয়াবি কোনো বিষয়েই যেন তার কোনো খেয়ালই নেই। মদ পান করাই যেন তার এই মুহূর্তের মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। মদের নেশায় যখন সে চুর হয়ে আসে, তখনই সন্ধ্যা গড়িয়ে রাতের আগমন হচ্ছে। এমন সময় পুরো দুনিয়া কাঁপিয়ে ঝরঝর শব্দে মোটা মোটা বড় বৃষ্টির ফোঁটা প্রবল বেগে আছড়ে পড়ল ধরণীতে। পকেটে থাকা বাটন মোবাইলটি বের করে লোকটির সামনে দেখে নিল। সময় সন্ধ্যা 7:15। লোকটির ঘুম ঘুম আধ খোলা চোখে মাথা উঁচিয়ে বাইরের দিকে দৃষ্টি মেলল। গুড়গুড় শব্দে ঝরে যাওয়া ভারী বর্ষণের দিকে তাকিয়ে লোকটি অস্পষ্ট স্বরে বিশ্রী ভাষায় বলে উঠল, সেই একটা মাল ছিল মেয়েটি। একবার বিছানায় তুলতে পারলেই শরীর মন দুটোই জড়িয়ে যেত। শালিক কোনোভাবে প্রস্তাবে রাজি হচ্ছিল না। কোনো মতে বিছানা পর্যন্ত নিয়ে ভিডিও করতে পারলেই নেহাল চৌধুরীর থেকে যখন তখন কাড়ি কাড়ি টাকা হাতানো যেত। শালি আমার ভালোবাসার অভিনয় ধরে ফেলে হোটেল থেকে চলে যেতে চাইল। যেই তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইলাম, অমনি কোন মাদার এসে গুলি করে দিল, মুডটাই নষ্ট করে দিল। ধ্যাত। লোকটি ধীরে ধীরে কথাগুলো বলতে বলতেই আবারও ঘুমে তলিয়ে গেল। কতক্ষণ সে এভাবে ঘুমিয়ে রইল সে নিজেও জানে না। কিছুক্ষণ অতিবাহিত হতেই খুব কাছেই বিকট শব্দে বজ্রপাত হলো। বজ্রপাতের শব্দে আর চোখ ঝলসানো আলোয় লোকটির ঘুম ছুটে গেল। কোনো মতে চোখ মেলে উঠে বসে বাইরের দিকে নজর দিল। আধ খোলা দরজার কাছে ছায়া মূর্তির মতো কিছু একটা দেখে লোকটির কাঠের পাতানো চৌকি থেকে ঢুলুঢুলু শরীরে উঠে দাঁড়ালো। এরপর কোমরে গুজে রাখা পিস্তলটা বের করে বলে উঠল, কে ওখানে? সামনে আয় তুই। দূরে দাঁড়িয়ে লুকোচুপি খেলা কেন কেন করছিস? আমার পছন্দ না। কথাগুলো বলতে বলতে কিছুর সাথে উষ্ঠা খেয়ে মেঝেতে এলোমেলো হয়ে লুটিয়ে পড়ল। এরপর চৌকির পা ধরে কোনো মতে উঠে দাঁড়িয়ে নেশাক্ত চোখে আবারও দরজার দিকে দৃষ্টি দিল। সাথে সাথেই ঘর আলোকিত হয়ে বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোয় বিশাল আকার বলিষ্ঠ এক ছায়া মানব তার দৃষ্টিগত হলো।
এবার লোকটি ভয় পেল, এক হাতে পিস্তল আর অন্য হাতে চাকু ধরে বলে উঠল, সামনে এসে বাহাদুরি দেখা রে, সাহস থাকলে চেহারা দেখা। বৃষ্টি আর বাতাসের দাপটে দরজায় দাঁড়িয়ে থাকা যুবকের লম্বা কালো রঙের পাতলা স্ট্রেঞ্জ কোটটি এলো পাতাড়ি ওড়াউড়ি করছে, যা দেখে মনে হচ্ছে কোনো অশরীর বৃষ্টির বাতাসে জল কেলি খেলছে। হঠাৎই হো হো শব্দে হেসে উঠল যুবক। তার ভয়ঙ্কর হাসি এই ঘন বর্ষণের রাতকে আরো ভয়াবহ করে তুলল নিমিষেই। মাতাল লোকটি এবার অনেকটাই ভয় পেয়ে ঘেমে উঠল। এমন মেঘলা বৃষ্টি বাদল ঠান্ডা পরিবেশে তার শরীর ঘেমে নেমে একাকার হয়ে গেল। লোকটি গায়ের শার্ট প্যান্টের পকেট হাতড়ে গ্যাস লাইটটা খোঁজার চেষ্টা করলো, কিন্তু সে গ্যাস লাইটটাই খোঁজার কোথাও পেল না। দরজায় দাঁড়িয়ে থাকা যুবক পেছনে দুই হাত মুড়ে ধীরে ধীরে লোকটির সামনে এসে দাঁড়ালো। এরপর গমগমে হুমকার ছেড়ে বলে উঠল, আমাকে গুলি করে মারতে চেয়েছিলি কেন? লোকটি যেন এবার ধরাশায়ী হয়ে গেল, মুখের জবান হারিয়ে গেল, ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে পিপাসায় অস্থির হয়ে উঠল। যুবক যত কাছে এগোয় লোকটি ততই পিছিয়ে যায়। এরকম পেছাতে পেছাতে আধ ভাঙা কাঠের চৌকির সাথে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে যায়। দ্বিতীয়বার বিদ্যুৎ চমকাতেই লোকটির কাছে জমতুল্য মানুষটির চেহারা পরিষ্কার হয়ে যায়। সে বিছানায় গুটিসুটি মেরে বলে ওঠে, আমাকে মাফ করে দিন সাহেব, আমি ইচ্ছে করে আপনাকে খুন করতে যাইনি। আমাকে টাকা দিয়ে বলা হয়েছে আপনাকে খুন করতে। ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার তো কোনো শত্রুতা নেই যুবরাজ সাহেব। লোকটির এমন করুণ আকুতি দেখে যুবরাজ হা হা শব্দ তুলে হেসে উঠল। চারপাশের বজ্রপাতের বিকট শব্দ আর যুবরাজের এমন ভয়ঙ্কর হাসি সব মিলিয়ে দম বন্ধকার পরিস্থিতি মনে হলো লোকটির কাছে। যুবরাজ বিছানার ওপরে পা তুলে লোকটির হাতে সজোরে পা চেপে জিজ্ঞাসা করলো, হোটেলে মেয়েটিকে কেন মারতে চেয়েছিলি? এইটুকুন মেয়ের সাথে তোর কিসের শত্রুতা? সব সত্যি না বললে এমন শাস্তি দিয়ে মারবো কুকুর, শিয়ালেও তোকে আতঙ্কে লাশে মুখ দিবে না, বুঝলি? বলেই যুবরাজ হাতে থাকা চাইনিজ কুড়ালটা উঠিয়ে লোকটির চোখ বরাবর কোপ ওঠালো। ভয়ে লোকটি চিৎকার করে বলে উঠল, বলছি, সব সত্যি বলছি, আমাকে এভাবে মারবেন না সাহেব, আমি সব সত্যি বলে দেবো আপনাকে। তার আগে বলুন, সব খুলে বললে আমাকে যেতে দিবেন তো? যুবরাজ তার মাথার এলোমেলো চুলগুলো একটা ইলাস্টিকের সহিত বাঁধতে বাঁধতে বলে উঠল, তোর গল্প যদি আমার মন ছুঁয়ে যায় তাহলে পুরস্কার সমেত তোকে ছেড়ে দেব, কিন্তু যদি একটাও মিথ্যা বলেছিস তাহলে বলেই বলেই লোকটির চুলের ঝুঁটি টেনে ধরে বলে উঠল, মগজ সহ চুলগুলো একেবারে তুলে নেব। এদিকে চুলের ব্যথায় লোকটি কাতরাতে কাতরাতে বলে উঠল, কিচ্ছু লুকাবো না স্যার, সব বলবো, মায়ের দুধের কসম। যুবরাজ পাশে পড়ে থাকা ভাঙা চেয়ারটা টেনে বসতে বসতে বলে উঠল, গল্প স্টার্ট কর, এমন ভাবে রসিয়ে রসিয়ে বলবি যাতে করে আমার মজা লাগে, ঠিক আছে? লোকটি বিছানা থেকে উঠে যুবরাজের পায়ের কাছে গিয়ে বসে পড়ে। এরপর চোখে মুখে ঘাম মুছে বলতে শুরু করে, মেয়েটি অনেক বড় কোটিপতির মেয়ে, মেয়েটি তার কলেজের এক ছেলেকে পছন্দ করে, এটা আমি জেনে যাই। সেই ছেলের নাম করে আমি মেয়েটির ব্যাগে প্রতিদিনই চিঠি লিখে মেয়েটিকে পাঠিয়েছি। ছেলেটির নাম করে ওকে আমি চিঠিতে বলেছি আমাকে পেতে হলে ওই হোটেলে 2 রাত কাটাতে হবে আমার সঙ্গে, না হলে আমি ওর সাথে রিলেশনে যাব না। মেয়েটি ছেলেটির প্রেমে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। মেয়েটি যখন হোটেলে ওঠে তখন আমি মেয়েটির সামনে যাই এবং মুখ ঢেকে রাখি। মেয়েটিকে আমি শারীরিক সম্পর্কের জন্য জোর করতেই সে আমার চেহারাটা দেখে ফেলে এবং সাথে সাথেই আমাকে চড় মেরে দেয়। চড় খেয়ে আমার মাথায় খুন চেপে যায় আর আমি তার গলাটা টিপে ধরি। কিন্তু বিশ্বাস করুন সাহেব, রুহিতা চৌধুরীকে খুন করার আমার কোনো ইচ্ছেই ছিল না। আমি শুধু ওকে ভোগ করে ভিডিও বানাতে চেয়েছিলাম। আমার ইচ্ছে ছিল মেয়েটির বাবা মানে নেহাল চৌধুরী খুবই সম্মানীয় ব্যক্তি, একবার মেয়েটির স্ক্যান্ডেল করলেই
তার সামনে তুলে ধরতে পারলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে পারবো, কিন্তু তার আগেই কে যেন আমাকে গুলি করে দেয়। কথাগুলো বলে লোকটি যুবরাজের মুখায়াব বোঝার জন্য ওপরে চোখ তুলে তাকায়। যুবরাজ লাইটারটা দিয়ে একটা সিগারেট ধরিয়ে ফুক করে ধোঁয়া উড়িয়ে সেই ধোঁয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, তোকে যে গুলি করেছে সে আমারই জান, কিন্তু জানের আলাপ পরে করছি। আগে বল, রুহিতা চৌধুরী যেই ছেলেকে পছন্দ করত সেই ছেলে কোথায়? কারণ ছেলেটির সাথে তার প্রতিদিনই দেখা হলে মেয়েটি তার নোংরা ফাঁদে এভাবে পা দেবার কথা না। লোকটি ডানে বামে তাকিয়ে ভীত কণ্ঠে যুবরাজের পাটা জড়িয়ে ধরে বলে উঠল, আমার চিঠি রাখার ব্যাপারটা ছেলেটা দেখে ফেলেছিল। শুধু তাই নয়, আমাকে ঘুষি মেরে শাসিয়েছে। শালা 2 দিনের পোলা পাইন, তাই চিরতরে ঘুম পাড়িয়ে ড্রেনে ফেলে দিয়েছি। এবার যুবরাজের চোয়ালটা শক্ত হয়ে হাতটা মুষ্টিবদ্ধ হয়ে এলো। দ্রুত সিগারেট ফুঁকে জ্বলন্ত ফিল্টার লোকটির ঠোঁটে চেপে ধরল। এরপর গর্জে উঠে বলে উঠল, তোর গল্প আমার পছন্দ হয়নি। তুই আমাকে খুশি করতে ব্যর্থ হয়েছিস। আর যেই ব্যক্তি যুবরাজ শাহিরকে খুশি করতে ব্যর্থ হয় সেই এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারায়। শুধু তাই নয়, তুই আমাকে অনেকভাবে অখুশি করেছিস। প্রথমত, আমাকে গুলি করে মারতে চেয়েছিস। এরপর একটা নিরপরাধ ছেলেকে মেরেই ফেলেছিস, সাথে একটা মেয়েকে ব্যবহার করে টাকা কামাতে চেয়েছিস। আর সবচেয়ে অখুশি যেটা করেছিস সেটা হলো আমার জান তোকে গুলি করে ব্যর্থ মন খারাপ করেছে, ঠিক আছে? তার মন খারাপ দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তুই বিশাল মাপের অপরাধী। তুই এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়েছিস। তোতলা মামুন, তোতলা মামুন। যুবরাজের পাটা ধরেই হাউমাউ মুখ করে কেঁদে উঠে বলল, শেষবারের মতন ক্ষমা করে দিন স্যার। আমি স্বেচ্ছায় পুলিশের কাছে গিয়ে ধরা দেব। আমার সকল খারাপ কাজের দোষ স্বীকার করে আত্মসমর্পণ করব। দয়া করে আমাকে মারবেন না, আমি ভুল করেছি, আমাকে বাঁচতে দিন। যুবরাজ লোকটির চোখ বরাবর চাইনিজ কুড়ালটা দিয়ে এক কোপ বসিয়ে বলে ওঠে, তোকে বাঁচিয়ে রাখার মুডই নষ্ট হয়ে গেছে আমার। তোকে এমন ভাবে মারবো যে তোর লাশের অস্তিত্ব পর্যন্ত কেউ খুঁজে পাবে না। মুহূর্তেই ছোট খুপড়ি ঘরটি চিৎকার করে আর্তনাদে ভরে গেল। সাথে পাল্লা দিয়ে বেড়ে চলল বৃষ্টি আর মেঘের গর্জন। নির্জন কক্ষের ভারী গোঙানির মিশ্রিত আর্তনাদ কারোর কানেই পৌঁছায় না এই গভীর রাতে। মিনিট 20 পরে যুবরাজ ছাতা মাথায় ঘর থেকে বেরিয়ে তার সহযোগীদেরকে বলে উঠল, আমার কাজ শেষ। আবর্জনা এমন ভাবে সাফ করবে যেন কিছুই হয়নি এখানে। যুবরাজ গাড়িটা স্টার্ট দিতেই বিকট শব্দে আগুন জ্বলে উঠল ছোট্ট কাঠের আর চাটাইয়ের তৈরি আধভাঙা পুরাতন বাড়িটি। যুবরাজ শ্লেষাত্মক হেসে গাড়ি স্টার্ট দিয়ে বলে উঠল, সেনোরিটা। বাইরের ঝুপঝাপ বৃষ্টির ঠান্ডা বাতাসে গায়ে কাঁথা মুড়িয়ে গভীর ঘুমে পাড়ি জমিয়েছে রাজ্য। হঠাৎই মৃদু পিঁপড়ার কামড়ের মতো ব্যথায় আউচ শব্দ করে গুঙিয়ে উঠল সে, কিন্তু চোখ মেলার সাধ্য হলো না। চোখের পাতাদয় ক্রমশ ভারী হয়ে সেটে রইল। শুধু গভীর ঘুমের তলানির আগে মনে হলো কোনো ঠান্ডা শরীর তাকে জাপটে ধরে আসে, যার ঠান্ডা বরফ হাত দুটো রাজ্যের মেদহীন পেটে বিচরণ করছে। শরীর অজানা শিহরণে শিহরিত হচ্ছে। আবেশে কোল বালিশে জড়িয়ে ধরতেই মনে হলো এখানে তুলোর তৈরি বালিশের পরিবর্তে শক্তপোক্ত দৈত্য শুয়ে আছে, যা তাকে উষ্ণ স্পর্শে বিরক্ত করে চলেছে বারবার। সুন্দর এক স্বপ্নে হারিয়ে শুয়ে থাকা দৈত্যকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল রাজ্য। ভোর রাতের দিকে বৃষ্টির তেজ কমে গিয়ে ইলশে গুঁড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে। আকাশ হালকা মেঘে ঢাকা পড়ার কারণে পূর্ব আকাশের সূর্যিটা টকটকে লাল আভা ছড়াতে ব্যর্থ হয়েছে। নেই কোনো পাখির কিচিরমিচির শব্দ, চারপাশ নিস্তব্ধ নীরব। হঠাৎ সকল নিস্তব্ধতা ভেদ করে রাজ্যের মোবাইলে অ্যালার্মটা মৃদু শব্দে বেজে উঠল। অ্যালার্মের শব্দে গভীর ঘুমে মজে থাকা রাজ্য
কিছুটা বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে কাঁথার নিচে ঢুকে পড়ল। অ্যালার্মটা বন্ধ হয়ে গেলে আবারও আরাম নিদ্রায় ডুব দিল সে। কিন্তু বেহায়া অ্যালার্ম দ্বিতীয় দফায় সুর তুলল। কাঁথার নিচ থেকে হাতটা বের করে বালিশের চারপাশ হাতড়ে কোথাও ফোন না পেয়ে ঢুলু ঢুলু শরীরে উঠে বসলো। এরপর চোখটা বন্ধ করে সারা বিছানাময় মোবাইলের তল্লাশি চালালো, কিন্তু মোবাইল নামক যন্ত্রটি বিছানার কোথাও নেই। এবার বন্ধ চোখে রাগ চটে গেল রাজ্যের। একে তো কোনোভাবেই সে চোখ খুলতে পারছে না, তার উপরে মোবাইলের অ্যালার্ম বেজেই যাচ্ছে, সেটাও বন্ধ করতে পারছে না। কিছুক্ষণ নিজের দায়িত্ব পালন করে নিজে নিজেই বন্ধ হয়ে গেল অ্যালার্মখানা। বিছানায় হেলান দিয়ে রাজ্য চোখটা বন্ধ করে বসে রইল। হঠাৎই রাজ্যের মা মিসেস তনুজা চৌধুরী রাজ্যের কক্ষে এসে ডেকে উঠলেন, কিরে বাবা, এভাবে ঘুমাচ্ছিস কেন? আজ ডিউটি নেই তোর? রাজ্যের কোনো সাড়া শব্দ না করলে তনুজা রাজ্যের গায়ে হালকা চাপ্পড় মেরে ডেকে উঠলেন, কি রে মেয়ে, এভাবে বসে বসে ঘুমাচ্ছিস কেন? এবার একটু নড়ে চড়ে উঠল রাজ্য। বহু কষ্টে পিটপিট করে চোখ খুলে আবারও বন্ধ করে অস্পষ্ট স্বরে বলে উঠল, কিছুতে চোখ খুলতে পারছি না মা, ঘুমে পড়ে যাচ্ছি। মনে হচ্ছে শরীরে কোনো শক্তিই অবশিষ্ট নেই আমার। মেয়ের কথায় ঘাবড়ে গেলেন তনুজা চৌধুরী। রাজ্যের সার্ভিস জীবনে এই 2 বছরে তিনি কখনোই মেয়েকে এভাবে ঘুমাতে দেখেননি। ডিউটির ক্ষেত্রে রাজ্যের খুবই চটপটে আর অনেস্ট। তবে আজ কি এমন হলো? মেয়ে কি কোনো কঠিন ব্যাধিতে আক্রান্ত? মিসেস তনুজা রাজ্যের গায়ের কাঁথাটা টেনে সরিয়ে গালে কপালে হাত ছুঁয়ে বলে উঠলেন, দেখি তো জ্বরটর হয়েছে কিনা। তনুজা শরীর হাতলে জ্বরের কোনো আভাস পেল না। রাজ্যের গা থেকে হাতটা সরিয়ে মিসেস তনুজা কপাল কুঁচকে নিজে নিজেই বলে উঠলেন, শরীরের টেম্পারেচার একদমই স্বাভাবিক, তাহলে এমন দুর্বল হবার কারণ কি রে? মিসেস তনুজা কোমরে হাত রেখে কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। এরপর রাজ্যকে টেনে বিছানা থেকে নামাতে নামাতে উদ্বিগ্ন হয়ে বলে উঠলেন, একটা লম্বা শাওয়ার নে, তাহলে ভালো লাগবে। দিনরাত প্রচুর ধকল যায়, এই জন্যই বোধ হয় এমন লাগছে। আর অফিসে গিয়ে কয়েকদিনের জন্য ছুটি নিবি আজকে। আমার মনে হয় একটু রেস্টের প্রয়োজন তোর। কথাগুলো বলতে বলতে রাজ্যকে টেনে ওয়াশরুমে নিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে বেরিয়ে এলেন তিনি। বৃষ্টির মতো ঝরঝর করে ঝর্ণা থেকে মিহি মিহি পানির ধারা রাজ্যকে ভিজিয়ে দিচ্ছে নির্দ্বিধায়। হঠাৎই উষ্ণ জলে রাজ্যের গলার নিচে জ্বলুনির সৃষ্টি করলো। সেই জ্বালা নিউরনে পৌঁছানো মাত্রই মুহূর্তে চোখ মেলে তাকালো রাজ্য। শুধু গলার নিচে, কাঁধে নয়, বাহুতে পেটেও সমানভাবে জ্বলে যাচ্ছে। ঘাড় ঘুরিয়ে ডানে বামে তাকাতেই ফর্সা হাতগুলোতে লালচে লালচে ছোট ছোট দাগ নজরে এলো। ওয়াশরুমের বড় আয়নাটায় নজর রাখতেই গলার নিচে আর পেটে অসংখ্য দাগের উপস্থিতি পাওয়া গেল। মাথায় চাপ প্রয়োগ করে বিগত দিনগুলোর ডিউটির সময়কার কাজ চিন্তা করলো রাজ্য। না, শরীরে ব্যথা লাগার মতো কোনো কাজ তো আমি করিনি, তাহলে এই দাগগুলো কিসের? হঠাৎই রাতের দেখা স্বপ্নের কথা মাথা চাড়া দিয়ে উঠল রাজ্যের মনে। ধবধবে ফর্সা টসটসে লাল ঠোঁটওয়ালা সুটম দেহি এক রাজকুমার এসেছিল তার স্বপ্নে, যার বাহুডোরে পরম মমতায় বন্দী ছিল রাজ্য। সেই রাজকুমার রাজ্যের কানে কানে ফিস ফিস করে আবেশ জড়ানো আদরে কণ্ঠে গভীর চুমু দিতে দিতে বলেছিল, তোমাকে আমি দখল করব। কারণ রাজকুমারের কাজই হচ্ছে রাজ্য দখল করা। সেই মাদকতা মিশ্রিত কণ্ঠে কি ছিল রাজ্য জানে না। সেও গলা জড়িয়ে ধরে রাজকুমারের উষ্ণ ঠোঁটে ঠোঁট ছুঁয়েছিল। আর সেই সুযোগে রাজকুমার উন্মাদের মতো ভোগ করেছে তার ওষ্ঠদয়। হঠাৎই লজ্জায় রাজ্যের গাল কান গরম হয়ে ধোঁয়া ছুটল। নিজেকে নিজেই ধিক্কার দিয়ে বলে উঠল, সি, অসভ্য মেয়ে, এসব চিন্তা ভাবনা করে ঘুমাস তুই? এগুলো কোনো স্বপ্ন হলো? লজ্জায় শরীরের দাগের কথা বেমালুম ভুলে ঝটপট গোসল সেরে বেরিয়ে এলো রাজ্য। রুমে এসে নিজের ড্রেস পাল্টে অফিসের ইউনিফর্ম পরে নিল সে। হেয়ার ড্রায়ার দিয়ে
কাঁধ ভেজা পর্যন্ত চুলগুলো শুকিয়ে ছোট বেনি করে খোপার মতো করে ক্লিপ দিয়ে আটকে নিল। নিজেকে আয়নায় ভালো করে দেখে মাথার ক্যাপটা হাতে নিয়ে বেরিয়ে এলো নিজের রুম থেকে। সে জানতেই পারল না ওপাশের কেউ একজন তার আগা গোড়া সবটাই দেখে নিল মুগ্ধ নয়নে। হাই তুলতে তুলতে এলোমেলো পায়ে রায়াফ কফির মগ হাতে যুবরাজের রুমে এলো। এসেই দেখতে পেল একটা রাইফেল জানালার দিকে তাক করে সেটার স্কোপে গভীর মনোযোগ দিয়ে কিছু দেখে যাচ্ছে যুবরাজ। কফির মগটা বেড সাইড টেবিলের উপরে রেখে রায়াফ অধীর আগ্রহে জানতে চাইল, এত সকালবেলা কার 12টা বাজাচ্ছিস তুই? স্কোপ থেকে দৃষ্টিটা সরিয়ে রায়াফের সামনে এসে দাঁড়ালো যুবরাজ। উদম গায়ে, শুধু একটা 2 কোয়ার্টার প্যান্ট পরা। সেই হাফ প্যান্টের 2 পকেটে হাত গুজে যুবরাজ স্মিত হেসে বলে উঠল, আমার নিজেরই 12টা বেজে গেছে ব্রো। মানুষের 12টা বাজানোর আর সময় কোথায়? বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ফোনটা হাতে নিল। সময়ের দিকে নজর দিয়ে ভুরু কুচকে ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে আবারও বলতে শুরু করলো, গুনে গুনে 36টি বিল্ডিং পরে আমার জানের বাসা। আশ্চর্যের বিষয় কি জানিস? আমার জানালা আর জানের জানালা বরাবর। চাইলেই এই জানালা দিয়ে আমি আমার জানকে যখন তখনই দেখতে পারি। রায়াফ যুবরাজের কথাটা শুনে এক আঙ্গুলের সহিত মাথা চুলকে নিজের কফির মগে লম্বা একটা চুমুক দিয়ে বলে উঠল, এভাবে একটা মেয়েকে যখন তখন দেখা কিন্তু অন্যায়। মেয়েটা এখনো তোকে ভালোবাসে না, বিষয়টা আরো বেশি অন্যায়ের। নিজের কফির মগটা হাতে নিয়ে তাতে ছোট চুমুক দিয়ে জানালার দিকে তাকিয়ে যুবরাজ শ্লেষাত্মক হাসল। এরপর ভরাট কণ্ঠে বলে উঠল, পৃথিবীর সকল প্রেমিক পুরুষই অন্যায়কারী। এরা প্রেমেই পড়ে অন্যায় করার জন্য। তুই কোথাও কোনো সাধু প্রেমিক পুরুষ পাবি না, আর আমি সাধু হতেও চাই না। সাধুগিরি আমার ধাসে নেই। আমি পৃথিবীর সবচেয়ে অসভ্য অসাধু প্রেমিক পুরুষ হতে চাই। হঠাৎই রায়াফের নজর গেল যুবরাজের গলার নিচের ধবধবে সাদা মাঝারি সাইজের ব্যান্ডেজের দিকে। ব্যান্ডেজটা এমন এক জায়গায় করা যেখানে ড্রাগনের স্নেকটা হা করে আছে। ব্যান্ডেজের কারণে সাপের মাথাটি আর দেখা যাচ্ছে না। ব্যান্ডেজে চোখ পড়তেই আঙ্গুল উঁচিয়ে উদ্বিগ্ন হয়ে রায়াফ জিজ্ঞাসা করলো, তোতলা মামুন গত রাতে তোকে আঘাত করেছিল? রায়াফের আঙ্গুলির নির্দেশ দেখে যুবরাজ প্রশস্ত হেসে ব্যান্ডেজে হাত বোলালো। এরপর হাসি থামিয়ে বলে উঠল, তোতলা মামুন কেন, পৃথিবীর কারোরই এই যুবরাজের গায়ে হাত দেবার সাহস নেই। এই দুঃসাহস শুধু একজনেরই আছে, আর সে হচ্ছে আমার সুইটি। এই সাপের চেয়েও বেশি বিষাক্ত। একদম সাপের কামড়, মাথার কামড়ের মাংস যেন তুলে নিয়েছে মস্তিষ্কে। যুবরাজের দুষ্টু কথা ধরা দিতেই কফি নাকে মুখে উঠে গেল রায়াফের। কোনো মতে নিজের কাশিটা থামিয়ে আশ্চর্যের ভঙ্গিতে বলে উঠল, ওই ইঞ্জেকশন তুই আমার থেকে এই আকাম করার জন্য নিয়েছিস? ওকে কিছু করিসনি তো আবার? বেচারি কিন্তু এমনিতেই অনেক ইনোসেন্ট। যুবরাজ যেন কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে চুমুক দিতেই কফিতে বলে উঠল, সারা রাত ভর চুমু দিয়েছি শুধু, আর কিছুই করিনি। অসাধু বলে এতটাও খারাপ নয় কিন্তু আমি। চুমু দিয়েছি বলেই কামড়ে দিয়েছে, আর কিছু হলে তো। যুবরাজের কথা শেষ হবার আগেই সামিনা প্রবেশ করলো যুবরাজের রুমে। এরপর দ্রুত পায়ে কাছে এসে ফিসফিস করে বলে উঠল, সারা রাত কোথায় ছিলি তুই? ভাইজান তোকে রাতে 2বার খুঁজতে এসে না পেয়ে ফিরে গেছে। তোর উপরে অনেক রেগে আছে। এখন চল, আমার সাথে ভাইজানের ডাইনিং টেবিলে তোকে ডাকছে। হ্যাঙ্গারে থাকা নিজের টি শার্টটা পরতে পরতে যুবরাজ ভীত মিশ্রিত কণ্ঠে বলে উঠল, খুব ভয় লাগছে মা, এবারের মতো বাঁচিয়ে নাও, প্রমিস। আর জীবনেও রাতে কোথাও বের হব না। সন্ধ্যার আগে বাড়ি ফিরে পড়তে বসবো। যুবরাজের পিঠে এক ঘা বসিয়ে সামিনা বলে উঠলেন, ঢং না করে দ্রুত আমার সাথে আয়। ভাইজান কিছু প্রশ্ন করলে হু হাতে উত্তর দিবি, আর আমি তো আছি, দ্রুত আয়। ডাইনিং টেবিলে বসে বসে সমানে কপাল স্লাইড করে চলেছেন সাদাফ
ছেলের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত তিনি। ভেবেছিলেন শেষ বয়সে এসে ছেলের তার ব্যবসায়ের হাল ধরবে, কিন্তু ছেলে কিসের নেশায় রাত দিন বাইরে বাইরে ছুটে চলেছে সেটাই তিনি ভেবে পাচ্ছেন না। পাপা, আমাকে ডেকেছো? যুবরাজের আকস্মিক ডাকে ধ্যান ভাঙল সাদাব শাহিরের। সোজা হয়ে বসে যুবরাজের দিকে তাকিয়ে তার সামনের চেয়ার নির্দেশ করে বলে উঠলেন, বসো এখানে। যুবরাজ চেয়ারটা টেনে বসতে নিলেই সাদাব শাহির সামিনাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তুই যা এখান থেকে, আমি যুবরাজের সাথে একান্তে একটু কথা বলতে চাই। সামিনা ভয়ে ভয়ে বলে উঠলেন, আসলে ভাইজান। সাদাব শাহির হাতের ইশারায় সামিনাকে থামিয়ে প্রস্থান করার নির্দেশ দিলেন। যুবরাজের দিকে এক পলক তাকিয়ে সামিনা গুটি গুটি পায়ে স্থান ত্যাগ করলেন। সামিনা চলে যেতেই সাদাব শাহির কঠিন কণ্ঠে যুবরাজকে বলে উঠলেন, গতকাল সারা রাত কোথায় ছিলে তুমি? পাপা, আমার কাজ ছিল। কি এমন কাজ তোমার যে রাতেও বাড়ি ফেরার সময় হয় না তোমার? পাপা, আমি তোমাকে বলতে পারবো না, আই এম সরি। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিলে সজোরে চাপ্পড় মেরে সাদাব শাহির বলে উঠলেন, তোমার জরুরি কাজটা কি মানুষ খুন করা? নিজের বাবার মুখে এমন কথা শুনে থমকে গেল যুবরাজ। দাঁতে দাঁত চেপে সাদার শাহিরের দিকে তাকাতেই তিনি কিছু ছবি মুখে ছুঁড়ে মারলেন যুবরাজের দিকে। ছবিগুলোর দিকে তাকিয়ে যুবরাজ কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, এগুলো কে দিয়েছে তোমাকে বাবা? সাদাব শাহির গর্জে ওঠা কণ্ঠে বলে উঠলেন, কেন, তাকেও মেরে ফেলবে নাকি? বাবা, আমি এমনি এমনি কারোর ক্ষতি করি না, আমার কাছে এক্সপ্লেনেশন আছে বলেই তো। যুবরাজ মাথা নিচু করে ফেলল। দাঁতে দাঁত পিষে সাদাব শাহির বলে উঠলেন, তোমার কোনো এক্সপ্লেনেশন আমি শুনতে চাই না। আমার ভাবতেও ঘেন্না হচ্ছে, আমার ছেলে একজন খুনি। আজ এই মুহূর্তে তুমি আমার সাথে থানায় গিয়ে স্যালেন্ডার করবে, না হলে এই বাড়ি ছেড়ে দুই চোখ যেই দিকে খুশি সেই দিকে চলে যাবে। কোনো খুনির সাথে এক ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব নয়।